জেদ করে না ভাই। কিন্তু প্রণয়ের কথা তার কান অব্দি পৌঁছালোই না। সে আরো জোরে তন্ময়ে হাওমা করে কেঁদে উঠল। প্রণয় পড়ল ফাঁপড়ে। পুনরায় সান্ত্বনা দিয়ে পুনরায় বলল, চুপ কর ভাই, কাঁদিস না। কিন্তু দ্য গ্রেট তন্ময়, শিকদারের কান্না থামানো এত সহজ নয়। এসব কথা তন্ময়ের কান অব্দি পৌঁছালে তবে তো থামবে। এমন পরিস্থিতিতে এবার প্রণয়ের কাঁদতে ইচ্ছে হলো। তন্ময় বেয়ে বেয়ে করে প্রণয়ের টি শার্টে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো। পাক্কা 10 মিনিট কাঁদার পর প্রণয় আর সহ্য করতে পারল না, বাধ্য হয়ে বলল, ঠিক আছে ভাই, থাম এবার, থাম, যাবো আমি। প্রণয়ের সম্মতি বানিয়ে তন্ময়ের কান পর্যন্ত পৌঁছাতে যতটা সময় নিল তার অর্ধেক সময় লাগলো না তন্ময়ের কান্না থামাতে। তার কান্না পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেল। প্রণয় ভাবল, শিকদার বংশকে কোনো প্রতিভাই পিছিয়ে ফেলতে পারেনি। কান্নার তোপে তন্ময়ের ফর্সা মুখ টমেটোর মতো লাল হয়ে গেছে। চোখের পানিতে চশমা ঝাপসা হয়ে গেছে। প্রণয় চশমা খুলে নিজের টি শার্টে মুছে আবারও পরিয়ে দিল। তারপর বলল, চল। তন্ময় তো মহা খুশি। প্রণয় তন্ময়কে নিয়ে নিজের ঘরে চলে গেল। 5 মিনিটের কথা বলে 15 মিনিটও তন্ময় ফেরেনি দেখে নিচে অপেক্ষমান জনতা বিরক্ত হয়ে উঠল। অরণ্য রাজের কানে কানে বলল, সেজদা, কি দরকার এই লেটে লতিফকে নিয়ে যাওয়ার? চলো ওকে ফেলেই চলে যাই। রাজের মতো নিচু স্বরে বলল, ওর জন্যই তোর যাওয়া হচ্ছে। ওকে ফেলে গেলে বড়দাদা পিটিয়ে পিঠের চামড়া তুলে ফেলবে। ভাই, তোমার জন্য শহীদ হতে পারবো না, সরি। চিত্রা, ইনায়া, পূর্ণতা, পরিণীতা, প্রিয়তা ওরা সবাই তন্ময়ের অপেক্ষায় বসেনি। কারণ তারা জানে তন্ময় গিয়েছে মানে এত সহজে আসবে না। তাই সবাই ড্রয়িং রুমের সোফা দখল করে বসে পড়েছে। শুদ্ধ কফির কাপে চুমুক দিতে দিতে তাদের দিকে এগিয়ে এলো। তার পরনে কফি কালার টি শার্ট আর ব্ল্যাক ট্রাউজার, চুলগুলো একটু এলোমেলো। এই সুদর্শন চেয়ারে কোনো মেয়ে না পড়ে থাকতে পারে? তাকে দেখে মনে হচ্ছে এইমাত্র ঘুম থেকে উঠে এসেছে। তাকে দেখে প্রথম বেনিয়ে সুরে হেসে বলল, ভাইয়া, তুমিও চলো না আমাদের সাথে? শুদ্ধ এসে জবাব দিল, নিশ্চয়ই যেতাম, কিন্তু আমার কিছু জরুরি কাজ পড়ে গেছে, না হলে আমিও অবশ্যই জয়েন করতাম। প্রীতম হালকা হাসলো। শুদ্ধ সোজা সাদাবের দিকে তাকালো। সাদাব ওর দিকেই তাকিয়েছিল। শুদ্ধ বাঁকা এসে ধীরে পায়ে সাদাবের পাশে গিয়ে দাঁড়ালো। কফির মগে চুমুক দিয়ে ধীরে বলল, অল দ্য বেস্ট ব্রাদার। সাদাব আন্তরিকভাবে হেসে শুদ্ধকে ধন্যবাদ জানিয়ে বলল, থ্যাংক ইউ। কেন? তুমি যে আইডিয়া দিয়েছো ওটা আমার মাথায় কোনোদিন আসতো না। শুদ্ধ বাঁকা হেসে স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জানি তুমি পরিণীতাকে কতটা ভালোবাসো। ভালোই, তুমি আমার শত্রু বন্ধু হও না কেন, আমার তো আর শত্রু নও। আর তাছাড়া তোমার ভালোবাসায় তো কোনো ভেজাল নেই, একদম পিওর লাভ। আর ভালোবাসার মানুষদের মিলিয়ে দিতে আমার ভালোই লাগে। আমি আমার ভালোবাসাকে কাছে পাচ্ছি না বলে কি অন্যরাও পাবে না? যাই হোক, তুমি আমার থেকে সব সময় সব রকম সাহায্য পাবে। তোমার যখন যেমন সমস্যা হবে চলে এসো আমার কাছে, বাকিটা আমি সামলে নেব। সাদাব কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধের জন্য সাদাবের মনে হালকা খারাপ লাগা কাজ করলো। সে ভাবলো, একটা মানুষের একতরফা ভালোবাসা এতটা শক্তিশালী হতে পারে। সত্যি শুদ্ধকে না দেখলে বুঝতাম না। হয়তো শুদ্ধ প্রণয়ের জীবন নষ্ট করে দিয়েছে, কিন্তু এখন বুঝি এটা শুধু নিজের ভালোবাসাকে অন্যের না হতে দেওয়ার জন্য, ভালোবাসাকে নিজের করার জন্য। অন্য থেকে পাকাপাকি দূরে সরিয়ে দিয়েছে। এটা অন্যায় নয়। ভালোবাসার যুদ্ধে অন্যায় বলে কিছু নেই। ভালোবাসাকে প্রাপ্ত করার জন্য যে কোনো সীমা অতিক্রম করা যায়। জানি না ভবিষ্যতে কী হবে। স্রষ্টা ওদের ভাগ্যে কে লিখে রেখেছেন তিনিই জানেন। শেষ পর্যন্ত প্রিয়তা যারই হোক, যেই ভাগ অপরজন যেন নিঃশেষ না হয়ে যায়। শুদ্ধ একবার সাদাবের ব্যথিত মুখের দিকে আর একবার পরিণীতার মলিন মুখের দিকে তাকিয়ে পুনরায় বাঁকা হেসে মনে মনে বলল, প্ল্যান এ সাকসেসফুল, নাও স্টার্ট প্ল্যান বি। শুদ্ধ একটা শান্ত দৃষ্টিতে মাথা ঘুরে পেছনে সোফায় বসে থাকা শুভ্র সুন্দর নারীর দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর চোখ নামিয়ে নিয়ে সবার উদ্দেশ্যে বলল, উইশ ইউ অল দ্য বেস্ট গাইস, এনজয়। বলে সিঁড়ি বেয়ে 4 তলায় চলে গেল। কেটে গেছে আরও 10 মিনিট। সময়টা ধৈর্য ধরতে পারল না। বিরক্ত হয়ে প্রথমকে বলল, মেজো দাদান, আরও 2 মিনিট দেখব। এরপরও যদি ও না আসে তাহলে ফেলেই চলে যাব। তুমি কিছু বলতে পারবে না। এত কম ধৈর্য কেন তোর? তার কথা শেষ হওয়ার আগে প্রথম সিঁড়ির দিকে তাকিয়ে চুপ হয়ে গেল। প্রধানকে চুপ হয়ে যেতে দেখে সমুদ্র তার দৃষ্টি অনুসরণ করে পেছনের সিঁড়ির দিকে তাকালো। পুনরায় তন্ময় নেমে আসছে। তন্ময় চোখে মুখে প্রবল উত্তেজনা, আনন্দ, উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট।
পরিণয়ের কথার শব্দ শুনে নয়রা চলে এলো। প্রিয়তা সামনে আসতেই তার হৃৎপিণ্ড থেমে গেল। নয়ন স্থির হয়ে গেল নিষিদ্ধ পুরুষের উপর। পুনঃ সাদা রঙের ফলমা শার্টের সাথে কালো ফলমার প্যান্ট পরে আছে, শার্টের হাতা কোণা পর্যন্ত গোটানো। সাদা শার্টের ভাঁজে ভাঁজে জিম করা পেশির বহুল হাত স্পষ্ট। শার্টের উপরের দিকে দুটো বোতাম খোলা, ফর্সা বুকের কিছুটা দেখা যাচ্ছে। হাতে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি, হাতের ফর্সা তাক ভেদ করে ভেতরে সবুজ শিরা দৃশ্যমান। গম্ভীর সুদর্শন চেহারায় প্রখর ব্যক্তিত্বের চাপ স্পষ্ট। পুনয়কে দেখে প্রীতম খুশি হয়ে বলল, তুমিও যাবে দাদা? হুম। প্রিয়তা দেখল কথা বলার সাথে সাথে পুনয়ের গলার অ্যাডাম স্যাপেল নড়ছে। উফ! প্রিয়তার হৃৎপিণ্ডে ভূমিকম্প শুরু হয়ে গেল। সে নিজেকে সামলাতে দ্রুত দৃষ্টি নামিয়ে নিল। নিজের মনকে শাসিয়ে বলল, নিয়ন্ত্রণে থাকো, সে নিষিদ্ধ, তার প্রতি এত কিসের ঝোঁক? অরণ্য ডেকে বলল, এই শাকচুন্নি, তোর কি যাওয়ার ইচ্ছে নেই? তাহলে তুই থাক, আমরা চলে যাচ্ছি। প্রিয়তার ধ্যানভঙ্গ হলো। সে দেখল সবাই সদর দরজা পর্যন্ত চলে গেছে, কিন্তু পুনয় এখনো তার সামনে দাঁড়িয়ে আছে। সে এক পলক পুনয়ের দিকে তাকিয়ে সদর দরজার দিকে হাঁটা দিল। পুনয় তার বোকা হরিণের চোখের গভীরতা মেপে হাসল। 3টি গাড়ি নেওয়া হয়েছে। প্রথম গাড়িতে প্রীতম, প্রেম, পুনয় আর অরণ্য। দ্বিতীয়টিতে সাদা, পরিণীতা, প্রিয়তা, চিত্রা, রিনায়। তৃতীয়টিতে ধীরা, থরি, তন্ময়, প্রেরণা আর রাজ। সাদাব গাড়িতে উঠতে উঠতে পরিণীতার কানে কানে ফিসফিসিয়ে বলল, শর্তের কথা মনে আছে ফুলপরি? চুপচাপ আমার পাশের সিটে বসো। পরিণীতা তার দিকে অসহায় চোখে তাকালো। সাদাব এসব পাত্তা না দিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। পরিণীতা অগত্যা তার পাশের সিটে বসল। সাদাব মুগ্ধ হাসল নিজের ফুলপুরির দিকে তাকিয়ে। 45 মিনিট পর তারা পৌঁছালো রায়পুরের দক্ষিণ সীমান্তে। রায়পুরের দক্ষিণে বিশাল মেলা সাজের মেলা নামে পরিচিত, যা প্রতি 5 বছর পর পর একবার হয়। এই মেলার মাঠ প্রায় 160 স্কয়ার ফিট জায়গা জুড়ে বিস্তৃত, বা হয়তো আরও বড়। তারা সবাই গাড়ি থেকে নামলো। সামনে অতিরিক্ত লোক সমাগম দেখে পরিণীতার প্রিয়তা ভয় পেয়ে গেল। এত লোকের ভিড়ে একবার হারিয়ে গেলে এই রাতের বেলায় আর খুঁজে পাওয়া যাবে না। এই বিশাল মেলায় শুধু রায়পুর নয়, তার আশেপাশের আরও 18টি গ্রামের লোকও আসে। এই মেলার সূচনা করেন স্বয়ং সাদমান শিকদার। পুনয় একবার তীক্ষ্ণ নজরে প্রিয়তার মুখের দিকে তাকিয়ে দেখল। তার রক্তচাপাকে ঘাবড়ে যেতে দেখে সে ধীর পায়ে প্রিয়তার পাশে গিয়ে দাঁড়ালো। আলতো হাতে প্রিয়তার ডান হাতের তুলতুলে নরম আঙুলগুলো নিচের আঙুলের ভাঁজে নিয়ে নিল। হঠাৎ এমন সুপরিচিত অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল প্রিয়তা। তড়িৎ গতিতে সে নিজের হাতের দিকে তাকালো। তার ছোট্ট হাতটা শক্ত, সামর্থ্য পুরুষালী হাতের মুঠোয় আবৃত। সে মাথা তুলে সামনের মানুষটার চোখের দিকে তাকালো। পুনয় ওর দিকেই চেয়েছিল। সে চোখের ইশারায় বলল, একদম ভয় পাবি না, আমি তো আছি। প্রিয়তার মনের সমস্ত ভয় নিমিষেই গায়েব হয়ে গেল। সে মুগ্ধ দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। হ্যাঁ, এটাই ওর কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে ভরসার জায়গা, শান্তির জায়গা, সুখের ভালোবাসার জায়গা, আবদারের জায়গা। এই একটা মানুষ তাকে নিজের প্রাণের বিনিময়ে হলেও আগলে রাখে। পুনয় হাত টেনে প্রিয়তাকে আরও একটু কাছে টেনে নিল। এদিকে প্রীতমও চুপি চুপি ইনার হাতটা ধরে রেখেছে। ইনা লজ্জায় ক্ষণক্ষণে লাল, নীল, বেগুনি হয়ে যাচ্ছে। অরণ্য প্রেরণাকে বলল, মুটকি, তুই এদের সবার বড়, তাই এই পুচকোগুলোকে তুই দেখে রাখবি। অরণ্যের কথা শুনে প্রেরণা রেগে গিয়ে ওর হাতে জোরে চিমটি কাটল। অরণ্য চিৎকার দিয়ে উঠল। তার চিৎকার শুনে সবাই ওদের দিকে তাকালো। রাজ অরণ্যের মাথায় গাঁটটা মেরে পড়ল। একদম কোনো বাজনামি করবে না। তখন প্রীতম বলল, আমাদের একসাথে থাকা সম্ভব নয়, তাই কেউ কাউকে খুঁজে না পেলে দ্রুত ফোন করবে। সবাই সম্মতি জানিয়ে লোকেদের ভিড়ে হারিয়ে গেল। শুধু পরিণীতা দাঁড়িয়ে রইল। তার চোখের কোণে পানি চিকচিক করছে। মনে পড়ল কিছুদিন আগের কথা। সে কত কিছুই না বুঝিয়ে সুঝিয়ে আবিদকে রাজি করিয়েছিল এই মেলায় একসঙ্গে ঘুরতে আসার জন্য। কিন্তু আজ পরিণীতা আসলেই বুঝতে পারছে না সে কোন অপরাধের শাস্তি পাচ্ছে। তার মাস্টারমশাই কেন এমন করছেন? পরিণীতা মনে মনে বলল, আপনি কি জানেন না মাস্টারমশাই, আপনার ছাড়া আপনার এঞ্জেল কতটা অসহায়? সে থাকতে পারে না আপনাকে ছাড়া। আপনার সাথে কথা না বলতে পারলে তার দম বন্ধ লাগে। আপনি তো আমার সমস্ত সুখ শান্তির আধার মাস্টারমশাই। আপনি কষ্ট দিলে আপনার এঞ্জেল কি করে বাঁচবে? পরিণীতা একা একা দাঁড়িয়ে আছে দেখে সাদাব তার কাছে এসে পড়ল। কি ভাবছো ফুলপরি? পরিণীতা চমকে উঠল। সাদাব অবাক হয়ে ভাবল, মেয়েটা সারাক্ষণ কি এত ভাবে যে কথা বললেই চমকে ওঠে। পরিণীতা দৃষ্টি নামিয়ে বলল, কিছু না। ঠিক তখন পাশ দিয়ে একজন লোক হেঁটে যাওয়ার সময় আচমকা পরিণীতার পিঠে ধাক্কা দিল। হয়তো ইচ্ছে করে দেয়নি, ভিড়ের চাপে লেগে গেছে।
কিন্তু ধাক্কার ভারসাম্য সামলাতে পারল না পরিণীতা। তাল হারিয়ে সাদাপের উপর আশ্রয় পড়ল। তার মাথা ঠেকলো সাদাপের বুকে। সাদাপ থমকে গেল। কি ঘটলো সেটা বুঝে উঠতে পারল না। পরিণীতা দ্রুত সরে দাঁড়ালো, কিন্তু ততক্ষণে সাদাপের হৃদস্পন্দন থেমে যাওয়ার উপক্রম। এ মেয়েটির সামান্য স্পর্শও যেন তার অন্তরাত্মা কাঁপিয়ে দেয়। পরিণীতা মাথা নিচু করে বলল, সরি ভাইয়া। সাদাপ প্রশস্ত হেসে কিছু বলল না, শুধু পরিণীতার দিকে এগিয়ে গেল। পরিণীতা মাথা তুলে তাকালো। সাদাপ এদিক ওদিক তাকিয়ে দেখলো এত মানুষের ভিড়ে ধাক্কা লাগাটা স্বাভাবিক, কিন্তু আজ প্রথমবারের মতো কোনো রকম দ্বিধা সংকোচ ছাড়াই সাদাপ পরিণীতার কোমল তুলতুলে হাতটা সক্রুত করে আঁকড়ে ধরল। পরিণীতা চমকে উঠে হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, কি করছেন ভাইয়া? সাদাপ ভুরু কুচকে বলল, একদম ছটফট করো না ফুলপরি, দেখছো না কি ভিড়, কখন কে গায়ের উপর উঠে আসবে বলা যায় না। পরিণীতার মন কেমন যেন অস্বস্তিতে ভরে উঠল। সে আবার হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, কিছু হবে না, আমি সামলে নেব। সাদাপ এবার একটু অধিকার দেখিয়ে বলল, তাই তাহলে এক্ষুনি যে পড়ছিলে? পরিণীতা কিছু বলতে পারল না। সাদাপ আবার বলল, আমাদের শর্তের কথা ভুলে গেলে চলবে না। মেলা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার, তাই আমি যা ইচ্ছে তাই করব। পরিণীতা অসহায় দৃষ্টিতে তাকালো সাদাপের দিকে। ওসব মায়াময় দৃষ্টিকে গুরুত্ব না দিয়ে সাদাপ তার হাত ধরে টেনে নিয়ে গেল। প্রিয়তার মন আবারও ভালো লাগার মৃদুমন্দ বাতাসে ভেসে যাচ্ছে। মনের মধ্যে রঙিন প্রজাপতিরা ডানা মেলে উঠছে। চোখ মুখ উচ্ছ্বাস আর আনন্দে উজ্জ্বল হয়ে উঠেছে। চারপাশের সবকিছু তার কাছে অন্যরকম সুন্দর লাগছে। তার মনের সাগরে পুনরায় সুখের জোয়ার এসেছে। প্রিয়তার মন প্রিয়তাকে প্রশ্ন করল, কি ব্যাপার, তুই তো আসতেই চেয়েছিলি না, তাহলে এখন এত লম্ফ ঝম্প করছিস কেন? প্রিয়তা দায়সারাভাবে জবাব দিল, জানি না, শুধু জানি খুব ভালো লাগছে। প্রিয়তার মন আবারও খোঁচা দিয়ে বলল, জানি জানি তুই যে কতটা বেহায়া, তুই কোনো দিনও ভালো হবি না। প্রিয়তার মুখ তেতো হলো, কিন্তু প্রিয়তা ওসব পাত্তা দিল না। তার হাতটা এখন প্রণয়ের বলিষ্ঠ হাতের মুঠোয়। আজ প্রিয়তার নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। হোক না সেটা মিথ্যে, হোক না সেটা ক্ষণিকের, তবুও ভীষণ ভালো লাগছে। সত্যিকারের ভালোবাসা মনের কঠিন থেকে কঠিন অসুখের একমাত্র ওষুধ। কাউকে যখন কেউ ভালোবাসার সকল সীমানা পেরিয়ে তীব্রভাবে চায় আর তাকে পায় না বা হারিয়ে ফেলে, সেই মানুষগুলো সেই হারিয়ে যাওয়া ভালোবাসার জন্য কাঙাল হয়ে যায়। তীব্র আসক্তির দহনে জ্বলতে থাকে প্রতিনিয়ত। প্রিয়তার বর্তমানে সেই অবস্থা। প্রণয় মুগ্ধ চোখে দেখছে তার রক্ত জবার দিকে। আজ কতদিন পর আবারও তাকে এভাবে প্রাণ খুলে হাসতে দেখল। প্রণয় তাকে নিজের আরেকটু কাছে আগলে নিল, যেন কেউ ধাক্কা দিতে না পারে। প্রিয়তা হঠাৎ প্রণয়ের হাত ছাকিয়ে ডাকল, প্রণয় ভাই, হুম? ওই দেখুন সবাই ফুচকা খাচ্ছে। প্রণয় তার আঙুল অনুসরণ করে সামনে তাকালো। একটা দোকানের সামনে ভীষণ জটলা। প্রণয় স্বাভাবিক কণ্ঠেই বলল, দেখে লাভ নেই, তোকে এসব খেতে দিব না। প্রিয়তা মুখটা একটুখানি করে ফেললো, কিন্তু প্রণয় ওসবে পাত্তা দিল না। প্রিয়তা আবার অনুনয়ের সুরে বলল, প্লিজ চলুন না প্রণয় ভাই। প্রণয় ভুরু কুচকে তাকিয়ে দেখল। তার প্রিয় সমুদ্র নীল চোখে ওই সব ছাইপাশ অস্বাস্থ্যকর খাবার খাওয়ার তীব্র ইচ্ছা। সে প্রিয়তার চোখের মায়ামায়া দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করেই বলল, বাড়ি যাওয়ার পর রাতেই তোকে বানিয়ে দিব, হাইজেনিক ওয়েতে। এগুলো কত আনহাইজেনিক, ছি। প্রিয়তা মন খারাপের মেঘে ভালো লাগার আকাশ ঠেকে গেল। সে ফুচকার দোকানের সামনে চুপচাপ দাঁড়িয়ে রইল। প্রণয় দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জানে প্রচন্ড জেটি মেয়েরা এখন না খেতে দিলে পাক্কা এক সপ্তাহ গাল ফুলিয়ে বসে থাকবে। তাই সে প্রিয়তার হাত ধরে এগিয়ে গেল ফুচকার স্টলের দিকে। প্রণয়কে ফুচকার দিকে এগোতে দেখে প্রিয়তার মন খারাপের মেঘ কয়েক মিলি সেকেন্ডের মধ্যেই উধাও হয়ে গেল। মনটা আনন্দে লাফিয়ে উঠল। প্রণয় ফুচকাওয়ালাকে 1000 টাকার একটি চকচকে নোট এগিয়ে দিয়ে বলল, 1 প্লেট ফুচকা দিন। লোকটা অবাক হয়ে বলল, 1 প্লেট ফুচকার দাম তো 1000 নয় বাবা, মাত্র 30 টাকা। প্রিয়তা 1 প্লেট ফুচকার জন্য এত টাকা দিতে দেখে চোখ গোল গোল করে ফেলল। প্রণয় স্বাভাবিক কণ্ঠে বলল, জানি এটা ফুচকার বিল নয়। লোকটা আরো অবাক হয়ে বলল, তাহলে কিসের? প্রণয় আগের মতোই গম্ভীর স্বরে বলল, আপনি ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুয়ে, হাত স্যানিটাইজ করে, গ্লাভস পরে সম্পূর্ণ অন্য পরিষ্কার পাত্রে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কম ঝাল দিয়ে 1 প্লেট বানিয়ে দিন। এত ঝামেলা করার দরকার কি? অন্যরাও তো খাচ্ছে। খাবার ইচ্ছে না থাকলে বল, চলে যাচ্ছি। না না না, যাবেন না, যেভাবেই হোক খাবো আমি। প্রিয়তার ফুচকাওয়ালা দুজনেই থ করে প্রণয়ের দিকে তাকিয়ে রইল। প্রিয়তা আবেগ কণ্ঠে বলল, প্রণয় গম্ভীর দৃষ্টিতে প্রিয়তার নীল চোখের গভীরে চাইল। প্রিয়তাকে এত খুশি দেখে তার বুকের দহন জ্বালাটা কিছুটা শান্ত হলো। 10 মিনিট পর লোকটা গ্লাভস পরা হাতে 1 প্লেট ফুচকা প্রিয়তার সামনে রাখলো।
প্রিয়তা ফুচকা দেখে আনন্দে লাফিয়ে উঠল। প্রণয় তার ভাবভঙ্গি দেখে বুঝলো এক প্লেটে কিছুই হবে না, তাই সে লোকটার হাতে আরো 2000 টাকা দিয়ে বলল। আরো 2 প্লেট দেবেন। লোকটা ভীষণ খুশি হয়ে টাকা নিয়ে বলল। এখনই দিচ্ছি সাহেব। প্রিয়তা বিশাল বড় করে হা করে প্রথম ফুচকাটা মুখে দিল। প্রিয়তা মনে মনে বলল, এই স্বাদের ভাগ হবে না। সে চরম তৃপ্তিতে চোখ বন্ধ করে নিল। সামনের চেয়ারে বসে থাকা প্রণয় তার বদলে যাওয়া মুখের প্রতিটি অভিব্যক্তি মন দিয়ে দেখল। আজ কতদিন পর তার হৃদয়ের তুষারপাত হচ্ছে। প্রিয়তা হালম হলম করে একের পর এক ফুচকা খেয়ে যাচ্ছে। হঠাৎ তার নজর পড়ল প্রণয়ের দিকে। দেখল প্রণয় ভাত তার দিকে নির্নিমেষ চেয়ে আছে। প্রিয়তা ভাবল প্রণয় ভাইয়ের হয়তো খেতে ইচ্ছে করছে, আর সাথে না দিয়েই খেয়ে চলেছে। এটা ভেবেই কেমন যেন লাগলো তার। সে একটা ফুচকা প্রণয়ের মুখের সামনে ধরে বলল, হা করুন। আমি এসব ছাইপাশ খাই না। কিন্তু প্রিয়তা তার ছেড়ে দেওয়ার মেয়ে নয়। সে জেদ করে বলল, প্লিজ একটা ট্রাই করে দেখুন, এত মজা, একটা খেলে ফ্যান হয়ে যাবেন। প্রণয় শীতল দৃষ্টিতে উচ্ছ্বসিত প্রিয়তার মুখের দিকে তাকিয়ে নেড়ে হা করলো। প্রিয়তা খুশিতে আত্মহারা হয়ে প্রণয়কে একটা ফুচকা খাইয়ে দিয়ে জিজ্ঞেস করলো, ভালো না? ভালো। আরেকটা দিব? আমি এসব খাই না, তুই খা। প্রিয়তা আর বাদ সাধল না। এই বেটা যে একটা খেয়েছে সেটাই অনেক। প্রিয়তা 3য় নম্বর প্লেটের শেষ ফুচকাটা মুখে পড়তেই তার নজর আটকালো পাশের টেবিলের দিকে। সেখানে 20 থেকে 22 বছরের 7-8 জন মেয়ে বসে ফুচকা খাচ্ছে। আসলে খাওয়ার নাম করে তারা প্রণয়কে চোখ দিয়ে গিলে খাচ্ছে। একজন আরেকজনকে গুঁতো মেরে কিছু একটা বলছে। প্রণয় যদিও এসব লক্ষ্য করেনি, কিন্তু প্রিয়তা ঠিকই বুঝে ফেলল। ছেলেরা না বুঝুক, মেয়েরা মেয়েদের মুখ দেখে মন পড়ে নিতে পারে। ভীষণ হিংসে জ্বলে গেল প্রিয়তা। হোক না পুরুষটা নিষিদ্ধ, তাই বলে এতগুলো মেয়ে হাঁ করে তাকিয়ে থাকবে? বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালো প্রিয়তা। প্রণয় অবাক হয়ে উত্তেজিত স্বরে জিজ্ঞেস করলো, কি হয়েছে? ঝাল লাগছে? পানি খাবি? আইসক্রিম খাবি? কিন্তু প্রিয়তা এসবের কোনো উত্তর দিল না। সে নিজেই প্রণয়ের আঙুলের মাঝে আঙুল গুজে শক্তভাবে বলল, খাওয়া শেষ, চলুন এখান থেকে। প্রণয় কিছু বলতে চাইল, কিন্তু প্রিয়তা কিছুই শুনল না। টেনে নিয়ে চলে গেল সেখান থেকে। প্রণয়কে চলে যেতে দেখে মেয়েগুলোর মুখ চুপসে গেল। সাদাপর পরিণীতা বসে আছে একটা টেবিলে। পরিণীতার মনটা ভীষণ খারাপ। চারদিকে এত আলো, এত গান বাজনা, হইহুল্লোড়ের শব্দ, সবকিছুই তার অস্বস্তিকর, বিষাক্ত লাগছে। কিছুই ভালো লাগছে না তার। হইহুল্লোর প্রিয় মেয়েটা একদম নিভে গেছে। সে একটা বারটি কথাও বলছে না। সাদাব যেদিকে নিয়ে গেছে সেদিকেই গেছে। এখন তার একটা টেবিলে বসে আছে। সাদাব জোর করেই তাকে বড় এক গ্লাস আখের রস খেতে দিয়েছে, কারণ ভীষণ গরম। পরিণীতা সেটা ধীরে ধীরে খাচ্ছে। খেতে খেতেই তার নজর আটকালো দূরে একটা সুন্দর রজনীগন্ধার মালার দিকে। রজনীগন্ধা আবিদের প্রিয় ফুল। আবিদ তাকে প্রায় এই ফুলের মালা কিনে নিজের হাতে চুলে পরিয়ে দিত। মালাটার দিকে তাকিয়ে তার আবার বুক ভেঙে কান্না আসছে। সাদাব পরিণীতার দৃষ্টি লক্ষ্য করে সেও তাকিয়ে দেখলো। পরিণীতা এক দৃষ্টিতে দূরে রজনীগন্ধার মালাটার দিকে খুব মনোযোগ দিয়ে দেখছে। সাদাবের মনে হলো হয়তো পরিণীতার হয়তো মালাটা খুব পছন্দ হয়েছে, তাই সে পরিণীতাকে নিয়ে উঠে দাঁড়ালো। আখের রসের বিল মিটিয়ে পরিণীতার হাত ধরে তুললো। বাধ্য মেয়ের মতো পরিণীতা উঠে পড়ল। সাদাব হেসে তাকে জিজ্ঞেস করলো, ফুলপরি, রজনীগন্ধা তোমার খুব পছন্দ তাই না? পরিণীতা অবাক চোখে তাকালো। না, রজনীগন্ধা তার প্রিয় ফুল ছিল না, কিন্তু যেদিন থেকে সে জেনেছে তার প্রিয় মানুষের প্রিয় ফুল রজনীগন্ধা, সেদিন থেকেই রজনীগন্ধা তার সবচেয়ে প্রিয় ফুল। তার যা কিছু প্রিয় সবকিছুই পরিণীতা নিজের প্রিয় বানিয়েছে। পরিণীতা মাথা নেড়ে সম্মতি জানালো। হাসলো সাদাব। পরিণীতাকে নিয়ে সে ফুলের দোকানের সামনে দাঁড়ালো। সাদাব লোকটার কাছ থেকে মালাটা কিনে নিল। লোকটা রসিকতার সুরে বলল, খুব সুন্দর মানাইছে মামা। মামি তো মাশাআল্লাহ, চাঁদের লাহান সুন্দর। লজ্জা পেল সাদাব। বিব্রত বোধ করল পরিণীতা। সাদাব ফুলের দাম দেওয়ার সঙ্গে লোকটাকে অতিরিক্ত 100 টাকা টিপস দিল। পরিণীতা জিজ্ঞাসা করল, এটা কেন নিয়েছেন সাদাব ভাই? আমার ফুলপরির জন্য। সাদাবের বলার ধরন দেখে কেঁপে উঠল পরিণীতা। সে সোজা সাদাবের চোখের গভীরে তাকিয়ে মনে মনে ভাবল, সাদাব ভাই কি কোনোভাবে আমায় পছন্দ করেন? সঙ্গে সঙ্গে তার মন থেকে তীব্র বিরোধিতা আসলো। মন চেঁচিয়ে উঠল, কি বলছিস? মাথা ঠিক আছে তোর? তোকে সে ছোট বোনের নজরে দেখে, তাই হয়তো এমন বলেছে। পরিণীতাও তাই বিশ্বাস করলো। ব্যাপারটা নিয়ে বেশি ঘাটালো না। সাদাব পরিণীতার পিছনে গিয়ে দাঁড়ালো। পরিণীতা অবাক হলো। সাদাব পরিণীতার চুলে হাত দিতে গিয়ে কাঁধে একটু ছোঁয়া লেগে যায়। প্রিয়তমা ছোঁয়াতে সে নিজেই কেঁপে উঠল। পরিণীতা সরে যাওয়ার চেষ্টা করে বলল, কি করছেন সাদাব ভাই? সাদাব পরিণীতার 2 হাতের বাহু ধরে আটকে দিয়ে দৃঢ় কণ্ঠে বলল, আমার যা ইচ্ছে, কারণ মেলা শেষ না হওয়া পর্যন্ত তুমি আমার, তাই আমি যা ইচ্ছে তাই করব। চুপ হয়ে গেল পরিণীতা। সাদাব যত্ন সহকারে মালাটা পরিণীতার দীঘল কেশে পরিয়ে দিল। এতে মেয়েটার সৌন্দর্য যেন কয়েক গুণ বৃদ্ধি পেল।
মনে মনে সাদাব তার হবু বউয়ের প্রশংসা করে বলল। মাশাআল্লাহ। সাদাব সামনে এসে আবার পরিণীতার হাত ধরে এগিয়ে চলল। ওরা চলে যেতেই বেরিয়ে এলো আবিদ। সে একটু দূরেই দাঁড়িয়েছিল। আবিদকে দেখে মোটেও সুস্থ মনে হচ্ছে না। এই জমকালো পরিবেশের সামনে তাকে বড়ই ফিকে ফিকে লাগছে, বড়ই বেমানান লাগছে। গায়ে সস্তা রং ছাটা একটা টি শার্ট, চুলগুলো এলোমেলো, শ্যাম সুন্দর, সুদর্শন মুখে মলিনতার পাহাড়, 2 হাতে ব্যান্ডেজ, চোখ দুটো টকটকে লাল। এক কথায় ভয়ঙ্কর অসুস্থ লাগছে আবিদকে। পরিণীতার 6 ঘন্টায় নিজের হালত খারাপ করে ফেলেছিল, আর আবিদ 13 ঘন্টায় নিজের হালত দেখার অবস্থায় রাখেনি। আজ দুপুরে সহ্য করতে না পেরে সে পরিণীতাকে ফোন করেছিল শুধুমাত্র প্রিয়তমার একটুখানি কণ্ঠস্বর শোনার জন্য। নিজের জানটাকে সে নিজের হাতে কত জোরেই না আঘাত করেছে, আর সেই আঘাত করা হাতকে সেও শাস্তি দিয়েছে। কিন্তু পরিণীতা যখন ফোনটা রিসিভ করে বিলাপ করে গেছিল, তখন আর আবিদ নিজেকে ধরে রাখতে পারেনি। ক্ষমা করে দিয়েছিল তার অ্যাঞ্জেলকে। ফোনটা কেটে দিয়ে ভেবেছিল আজ রাতে সে জিজ্ঞেস করবে কেন পরিণীতা সেই লোকটাকে অভাবে জড়িয়ে ধরেছিল। সে তো এমন নয়, নিজের খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চেয়ে নেবে, পরিণীতাকে দেওয়াও তার কথা রাখবে, একসঙ্গে আজকে ঘুরবে। কিন্তু শিকদার বাড়ির কাজের লোকের কাছ থেকে জানতে পেরেছে আজ শিকদারের সবাই এই মেলায় আসবে, তার মানে পরিণীতা আসবে, তাই সে সোজা এখানে চলে এসেছে। অসুস্থ শরীরে সে অনেক কষ্টে নিজের অ্যাঞ্জেলকে খুঁজে বের করেছিল, কিন্তু তার সঙ্গে পুনরায় কাল রাতে সেই যুবককে দেখে তার পদযুগল থমকে গিয়েছিল। হৃৎপিণ্ডের জন্য তার কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেছিল। সে লুকিয়ে পড়েছিল আড়ালে সবকিছু দেখার জন্য। কাল রাতের দৃশ্যটা ভুল হতে পারে, কিন্তু আজকের দৃশ্যটা কিছুতেই ভুল হতে পারে না। লোকটা পরিণীতার হাত ধরে হাঁটছে, কেউ তার পরীক্ষা অনবরত ছুঁয়ে দিচ্ছে। এটা দেখে আবিদের মনে হচ্ছিল কেউ তার কলিজাটা নৃশংসভাবে ছিঁড়ে নিচ্ছে। সবশেষে দোকানদারের কথাগুলো আর লোকটাকে পরম যত্নে তার অ্যাঞ্জেলের চুলে মালা পরাতে দেখে এখন আর তার কোনো সংশয় নেই। আবিদের দেহে যন্ত্রণা চাপিয়ে হৃদয়ের যন্ত্রণা 1000 গুণ ভারী হয়ে গেল। নিঃশ্বাস নিতেও মনে হচ্ছে জানটা বুঝি এখনই বেরিয়ে যাবে। আবিদ এক দৃষ্টিতে দুজনের গমন পথের দিকে চেয়ে রইল। সবকিছু দূরে সরালে দোকানদার ঠিকই বলেছিল, ওদের যোজনকে খুব সুন্দর মানিয়েছে। লোকটা নিশ্চয়ই অনেক বড় লোক, শিকদারদের সমানে সমানে কেউ হবে। সে সেই লোকটা চোখেই তার পরিণতার জন্য স্পষ্ট একাকাশ পরিমাণ ভালোবাসা দেখেছে, যা মিথ্যা নয়। তার মানে কাল রাতের ঘটনা মিথ্যা ছিল না। আবিদ নিজের হাঁটুতে বল পাচ্ছে না। সে ধীর পায়ে হাঁটতে হাঁটতে মাঠের পাশে বড় নদীর তীরে গিয়ে ধপ করে বালির উপর শুয়ে পড়ল। তার চোখের দুপাশ ভেসে চলেছে অবিরাম গড়িয়ে পড়া নোনা জলের স্রোতে। আজ তার রাগটা কোথাও চাপা পড়ে গেছে তার প্রাণের থেকেও প্রিয় প্রিয়তমাকে হারানোর ব্যথার কাছে। সে সহ্য করতে পারছে না এই তীব্র দহন যন্ত্রণা। সে গায়ে সমস্ত জল লাগিয়ে চিৎকার দিয়ে উঠল। হাজার কেন জানি না কোনো প্রকার রাগ হচ্ছে না, কেমন তীব্র অসহ্য যন্ত্রণায় বুকের বা পাশটা অবশ হয়ে যাচ্ছে। সে মোটেও বাঁচতে পারবে না তার অ্যাঞ্জেলকে ছাড়া। আর এটা শুধুমাত্র মুখের কথা নয়। সে কোনো রকম ভাঙা ভাঙা বলাই বলতে লাগলো, কেন আমার সঙ্গে এমন ছলনা করলে অ্যাঞ্জেল? আমি তো তোমার কাছে যাইনি, আমি তো তোমাকে ভালোবাসতেও চাইনি। আমি তো জানতাম আমাদের ব্যবধান আকাশ পাতাল। আমি তো জানতাম তেল আর জল কখনো এক হয় না। কিন্তু তুমি তো আমার কাছে এসে আমাকে তোমাকে ভালোবাসতে বাধ্য করেছিলে। তবে এখন কেন মাঝ সমুদ্রে হাতটা ছেড়ে দিলে? তুমি তো কথা দিয়েছিলে অ্যাঞ্জেল, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার হাত ছাড়বে না, সারা জীবন আমার হয়ে থাকবে। তবে আজ এত সহজেই ভুলে গেলে? আমি জানি আমি তোমার যোগ্য ছিলাম না, তবুও তো তোমাকে আমার সবটা দিয়ে নিজে উজাড় করে ভালোবেসেছিলাম। তাহলে তুমি কিসের প্রতিশোধ নিলে? কি জন্য আমাকে নিঃস্ব করে দিলে প্রিয়তমা? কেন ছলনা করলে? আমি যে তোমাকে 1 সেকেন্ড অন্যের পাশে সহ্য করতে পারবো না, কিছুতেই পারবো না। ভীষণ ভালোবাসি তোমাকে অ্যাঞ্জেল। পৃথিবীতে যেই তোমাকে যতটুকুই ভালোবাসুক, আমার মতো করে কেউ চেষ্টা করলেও বাঁচতে পারবে না। এসব বিড়বিড় করতে করতে সে চাদরওয়ালায় চিকচিক করা বালের উপর নিস্তেজ হয়ে পড়ে রইল। তার এই তীব্র হাজারি নিশুতি রাত ছাড়া কেউ দেখল না, কেউ শুনল না। শিকদার বাড়ির ছাদে পাতা সাদা চেয়ার বসে আছে শুদ্ধ, ঠোঁটে তার রহস্যময় বাঁকা হাসি। সামনের টেবিলে সে গভীর মনোযোগ দিয়ে চেস বোর্ড সাজাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। এসব দেখে বিরক্ত হলো প্রহেলিকা। মুরকুচকে বলল, মাথা কি পুরো খারাপ হয়ে গেছে? এখন কি খেলাধুলার সময়? শুধু বাঁকা হিসেবে রসিকতা শুয়ে বলল, কুল ডাউন বড় ভাবি, আপনি বড়ই উত্তেজিত। এত উত্তেজনা ভালো না, এই জন্যই তো আপনার দ্বারা কিচ্ছু হয় না। এত বছরেও কিছু ছেড়তে পারোনি। এই ব্রেন নিয়ে ওরকম একটা জিনিসকে কিভাবে সামলান বলেন তো? শুধু এমন খোঁচা মারা কথা শুনে রেগে গেল প্রহেলিকা। হিসিস করে বলল, তোমার দ্বারা খুব হয়েছে। কত বড় বড় কথা বলছো। তুমি বা কি ছিঁড়তে পেরেছো শুনি? ভুরুকুচকে শুদ্ধ বলল, আমার দ্বারা কিছু হয়নি। তাহলে আজ তুই যা কিছু পেয়েছিস তা কার দ্বারা পেয়েছিস? তোর নিজের মুরদ আছে কিছু করার? ব্রেন তো তোর হাঁটুর নিচে,
মন ভর্তি হিংসা ছাড়া আর কি আছে তোর? প্রহেলিকা এবার চরম রেগে গেল। ওনার নিচে করে আনা চুড়িটা বের করে কৌশলে শুদ্ধর গলায় ধরে বলল, তোর খুব দেমাগ না? তুই আমাকে খারাপ বলিস। তুই নিজে যে আস্ত শয়তান সেটা জানিস তো? শুদ্ধ আবারও বাঁকা হাসলো। কৌশলে নিজেকে সরিয়ে নিয়ে প্রহেলিকা তাকে তার জায়গায় দাঁড় করিয়ে দিয়ে বলল, জানি, কিন্তু আমি তোর মতো এতটাও নরকের কীট নই। প্রহেলিকার চোখ থেকে আগুন ঝরছে। শুদ্ধ তাকে ছেড়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, সাথে ছুরি নিয়ে ঘুরে বেড়াস, ভালো তো, কিন্তু আজ যে সাহস দেখিয়েছিস সেটা আর দ্বিতীয়বার দেখানোর কথা ভুলেও ভাববি না। না হলে তুই খুব ভালো মতোই জানিস এই আবদ্ধ চৌধুরী শুদ্ধ আসলে কে। এই আবদ্ধ চৌধুরী শুদ্ধ না চাইলে তাকে মারার ক্ষমতা কেউ রাখে না। আর তোর মতো নরপিশাচ তো কখনোই না। তোকে একটা কাজ দিয়েছিলাম, সেটাও তুই ঠিকমতো করতে পারলি না। প্রহেলিকার রাগে শরীর চলে গেলেও সে নিজেকে সামলানোর আপ্রাণ চেষ্টা করলো, কারণ সে জানে এই সাইকোপ্যাথের সাথে লাগতে যাওয়া মানে নিজের কবর নিজেই খোঁড়া। আর যাই হোক, প্রহেলিকার শিকদার এতটাও বোকা নয়। সে নিজেকে সামনে নিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কি করতে চাস তুই? আগের মতোই ঠোঁটের রহস্যময় হাসি ধরে রেখে চেসবোর্ডের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। কণ্ঠে রহস্য বজায় রেখেই বলল, জাস্ট দেখে যা। প্রহেলিকা ভেবে কুচকালো। তার একটাই কথা, সব নষ্টের মূল ওই মেয়েটা। ওকে মেলে ফেললেই সব সমস্যার সমাধান হয়ে যেত। তার হাতটা একটু জোড়াতো, রাতে শান্তির ঘুম হতো, আর সর্বোপরি তার প্রিয় প্রণয় কেবল তারই হয়ে যাবে। কিন্তু সে যদি কিছু করতে চায় তবে প্রণয় কিছু জানলে পরে জানবে, কিন্তু শুদ্ধ তো তাকে আর এক সেকেন্ডে দুনিয়ার বুকে নিঃশ্বাস নিতে দেবে না। নিজের হাতে তার কলেজা বের করে মেপে নেবে, তাকে এমন ভয়ানক মৃত্যু দিবে যা ভাবলে প্রহেলিকার শিরায় উপশিরায় শীতল স্রোত বয়ে যায়। সে বুঝে পায় না এই মেয়েটাকে এত ভালোবাসার কি আছে। প্রণয় তো তাও নিজেকে ধরে রেখেছে, কিন্তু এটা তো পুরোপুরি পাগল হয়ে গেছে। এই ভাবনাতেই প্রহেলিকার মুখ তেতো হয়ে গেল। সে শুদ্ধর সামনে চেয়ারে বসে গভীর মনোযোগ দিয়ে দাবার বোর্ডের দিকে তাকিয়ে রইল। শুদ্ধ খুব মনোযোগ দিয়ে একের পর এক গুটি সাজাচ্ছে। প্রহেলিকা বুঝতে পারছে না আসলে এর মনে চলছেটা কি। প্রহেলিকার ভাবের মাঝে হঠাৎ কি যেন ভেবে উঠে দাঁড়ালো শুদ্ধ। দ্রুত পায়ে যেতে যেতে বলল, যেটা বুঝবি না সেটাতে তোর মোটা মাথা ঢোকানোর কোনো চেষ্টাও করবি না। আর আমার কাজে বাধা দেওয়ার কথা তো ভুলেও মাথায় আনবি না। এটা তোর জন্য ভালো হবে না। বলে সে চলে গেল। প্রহেলিকা লাগলো না, নির্বিকার চোখে দাবার বোর্ডের দিকে তাকিয়ে বলল, সাইকো একটা, একে কোনো বিশ্বাস নেই। আমাকেই কিছু ভাবতে হবে। প্রিয়তাকে পাওয়ার জন্য এ যে কোনো সীমা ছাড়িয়ে যেতে পারে। আমার প্রণয় আর এই পরিবারের ক্ষতি করতে দুবারও ভাববে না। এ খুব বিপজ্জনক। কি ভাবছে আর কি চাচ্ছে কিছুই বোঝে না। চিত্রা, ইনায়া, প্রেরণা, তন্ময়, অরণ্য, সমুদ্র আর রাজ সবাই একসঙ্গে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। কখনো এটা তো কখনো ওটা কিনছে। মেয়েরা দামাদামি করছে, বেশি হলে মুখ পাকাচ্ছে। অরণ্য, সমুদ্র প্রচণ্ড বিরক্ত। তারা এটাই বুঝতে পারে না একটা জিনিস নিয়ে এতবার দর কষাকষি করার কি আছে। তাদের মতে দর কষাকষির একটা অপ্রয়োজনীয় জিনিস। তারা আজ হাড়ে হাড়ে অনুভব করলো আসলে মহিলাদের সঙ্গে কেনাকাটা করা মানে নিজেকে পাবনার বাসিন্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করা। তাদের মোটেও ইচ্ছে হচ্ছে না মেয়েদের সঙ্গে ঘুরতে, কিন্তু রাজার জন্য তারা পালাতেও পারছে না। কিন্তু পূর্ণতা সবার থেকে একটু আলাদা। সে ওদের সঙ্গে আছে ঠিকই, কিন্তু এসব ফালতু কাজে সে নেই। তার কাছে সব ইউজলেস। সে কেবলমাত্র মেলাটা দেখতে এসেছে। মেয়েদের এত ন্যাকামো, এত রংঢং তার একদম পছন্দ নয়। পূর্ণতার স্বভাব কিছুটা টমবয়দের মতো। তার কিছু পছন্দ হলে কোনো প্রকার বার্গেনিং ছাড়াই সে সেটা তুলে আনে। আর তাছাড়া এইসব হিজিবিজি জিনিসপত্রের প্রতি তার কোনো ইন্টারেস্ট নেই। সে চারপাশে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে সব কিছু পর্যবেক্ষণ করছে। রাজু তার পাশে পাশে হাঁটছে, আর এটা ওটা বলে পূর্ণতাকে ডিস্টার্ব করছে। পূর্ণতার ছেঁচড়া লোকটার উপর ভীষণ বিরক্ত। রাস্তাকে শুনিয়ে শুনিয়ে গলায় আফসোসের সুর তুলে গান ধরল, ও লালো না, ও লালো না, ও লালো না, ও লালো না, তুমি আমার মনটা বোঝো না। পূর্ণতাকে শুনিয়ে শুনিয়ে বেসুরো গলায় গাইছিল। পূর্ণতা তার পাশেই দাঁড়িয়েছিল। এমন কাকমার্কা গলায় গান শুনে পূর্ণতার কান দিয়ে রক্ত বেরিয়ে যাওয়ার উপক্রম। পূর্ণতা তো ঢং সহ্য করতে পারল না। হঠাৎ দাঁড়িয়ে পড়ল, রাজুর সাথে সাথেই থেমে গেল। কিন্তু অন্যরা কেউই খেয়াল করলো না। তো ওরা এগিয়ে গেল। রাজ ইনোসেন্ট ফেস করে তাকিয়ে আছে পূর্ণতার দিকে। পূর্ণতা ভরকুচকে বলল, সমস্যা কি আপনার? আমাকে বিরক্ত করছেন কেন? রাজু একইভাবে ভরকুচকে নাটকীয় ভঙ্গিতে পূর্ণতার দিকে আঙুল তুলে বলল, কাকে বিরক্ত করছি? তোমাকে। পূর্ণতা বিরক্ত হলো। সে গিয়ে সে ধাক্কা দিয়ে রাজকে একটু সরিয়ে দিল পায়ের নিচে।
মাথার উপরে কাপড়ের ভাঁজে কিছু খুঁজতে লাগলো। রাজা হাম্মুখে অবাক কণ্ঠে বলল। কি খুঁজছে এইভাবে? পূর্ণতা বিরক্ত কণ্ঠে বলল। খুঁজছি আমি ছাড়াই কে আপনার সাথে কথা বলছে? রাজ হাঁ হয়ে তাকিয়ে রইল। সে নিজের অবাকত্ব কাটিয়ে মনে মনে বলল। এই মেয়েকে ভাই বোনদের জন্য ভাবি বানানো এত সহজ হবে না। পূর্ণতা বাস খাই কণ্ঠে হুমকিতে বলল, আরেকবার যদি আমাকে বিরক্ত করেন তাহলে কি? পূর্ণতা বাঁকা হেসে চারপাশে তাকালো। আশেপাশে কেউ তাদের দিকে দেখছে কিনা। না, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। সে রাজের দিকে একটু এগিয়ে এসে বাঁকা হাসি দিল। রাজের গলার পানি শুকিয়ে গেল। কেন জানি না তার মধ্যে থাকা পুরুষ সত্তা এই নাগিনীকে কিছুটা হলেও ভয় পাচ্ছে। তার ভাবনা শেষ হওয়ার আগেই হঠাৎ করে পূর্ণতা জোরে সুরে একটা পাঞ্চ বসিয়ে দিল রাজের পেট বরাবর। রাজ কুকিয়ে উঠল। আশেপাশের কয়েকজন চোখ বড় বড় করে তাকিয়ে রইল তাদের দিকে। পূর্ণতা বাঁকা হেসে বলল, এবার তো শুধু ডেমো দেখালাম, আবার যদি আমার পেছনে আসো তবে মেরে হাড়গোড় পাউডার বানিয়ে দেব। মাইন্ড ইট। বলে মুখ বাঁকিয়ে বলে চলে গেল। রজন্য শিকদার রাজ পাবলিক প্লেসে মার খেলো, ভাবা যায়। তার সঙ্গে ফ্রিতে হুমকিও পেল। পূর্ণতা যাওয়ার দিকে তাকিয়ে রাজ মনে মনে হেসে বলল, আমার ধানি লঙ্কা, তোমাকে তো ছাড়া যাবে না সুন্দরী। উফ, কি জোর লাগলো। রাজার মনে হলো মার খেয়ে পেটে যন্ত্রপাতিগুলো কেঁদে উঠল। সে শুনেছে মেয়েদের হাত নাকি নরম তুলার মতো হয়, কিন্তু এই মেয়ের হাত না তো হাতি। সেটাই বুঝতে পারল না রাজ। অরণ্য সমুদ্র ছুটে এসে ভাইকে ধরল। অরণ্য মিটিমিটি হাসছে। সমুদ্র সুখ দুঃখ ভাব করে কষ্ট পাওয়ার ভান করে বলল, ভাবি মারছে বুঝি? কেতো না ভাই, বউরা এমনি জালেম হয়। রাজ বুড়ো কুচকে তাদের দুই ভাইয়ের দিকে তাকিয়ে আছে। এরা দুজন রাজকে পচানোর একদম পারফেক্ট কারণ পেয়ে গেছে। এবার তো তিলকে তাল বানিয়ে মশলা মাখিয়ে অন্য ভাইদের কাছে প্রেজেন্ট করবে। এরপর সবগুলো এক হয়ে রাজের কান ঝালাপালা করে দেবে। আর সব থেকে বিরক্তকর লাগলো অরণ্যের গা চালানো হাসি। অরণ্য আবার দুষ্টু হেসে বলল, মেজো দাদান আর ছোট দাদান, এই হট হট নিউজটা এখনই দিতে হবে। গেলাম সেজদা। এত নাটক না করে সোজা বল, কত দিতে হবে? টাকা তো ছোট দাদানের কাছ থেকে নেব। বলে আবারও দুষ্টু হাসলো। রাজ ধরেই নিল আজ তার মান সম্মান শেষ। তবে মনে মনে হেসে বলল, কিউট নাগিন, এই সব কিছুর হিসাব যদি এক এক করে না দিতে পারি তবে আমার নামও রাজন্য শিকদার রাজ নয়। প্রীথম আর প্রেম মেলা থেকে কিছুটা দূরে চলে এলো। এত গাদাগাদি আর ভিড় তারা একদম নিতে পারে না। অস্বস্তি বোধ করে, যেন দম বন্ধ হয়ে আসতে চায়। তার উপরে এই অসহ্য রকম গরম। তাদের একটু ফ্রেশ এয়ার দরকার। প্রেম আর প্রীথম পাশাপাশি হাঁটছে। প্রেম একটা সিগারেট জ্বালিয়ে ঠোঁট চেপে ধরল। প্রীথম কয়েক পলক চুপ করে দেখলো, তারপর নরম গলায় জিজ্ঞেস করলো, এইসব সাইপাস কেন খাস ভাই? তোর কিসের এত কষ্ট? প্রেম মৃদু হাসলো। শিকদাররা খুবই ওয়েল ডিসিপ্লিনড। নেশা পানি বা কোনো ধরনের মাদক সেবন তারা করে না, কিন্তু প্রেমের মাঝে মাঝে একটা দুটো সিগারেট খেতেই হয়। না হলে ভেতরের আগুনটা যে কিছুতেই দমন করা যায় না। প্রেম দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তো মাঝে মধ্যে খাই। বড়দাদনকে দেখো না, একদিনে 2 প্যাকেট শেষ করে ফেলে। প্রথমও দীর্ঘশ্বাস ফেলল। দেখি তো, কিন্তু কিছু বলতে পারি না। কি বলবো? থাক এসব। মাঝে মাঝে তার জায়গায় নিজেকে কল্পনা করি, অনুভব করার চেষ্টা করি। প্রেম হেসে বলল, কি অনুভব হয়? প্রথম ব্যথিত দৃষ্টি আকাশের দিকে স্থাপন করে আহত গলায় বলল, নিঃশ্বাস নিতে পারি না, অক্সিজেনের অভাব বোধ করি। এইভাবে আমাদের ভাই কি বাঁচবে সেই ভয়ে কুঁকড়ে থাকি। প্রেম আবার হাসলো। সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে বলল, শুধু ভাইয়ের কষ্টটাই চোখে পড়ে, আমাদের ছোট্ট বোনটার কষ্ট চোখে পড়ে না? প্রথম ভারী নিঃশ্বাস ফেলে বলল, হয়তো পরে না দেখার ভান করি। তাকেও তো কিছু বলার নেই, কিছু বলে সান্ত্বনা দেওয়ারও ভাষা নেই। কিছু জানি না, এভাবে ভালো আছি। সব কিছু যেমন ভাসছে তেমনই ভাসুক। কোনো একবার নিতে গেলে প্রণয় নেমে আসবে, ধ্বংস হয়ে যাবে সব কিছু। মৃত্যু মিছিল শুরু হবে শিকদার বাড়িতে। যা সহ্য করা বা সামলানো কোনোটারই ক্ষমতা আমার নেই। প্রেম আবারও বলল, তোমার কি মনে হয় এসব এই বংশের লোকের কর্মফল? তাদের কাছে শুনেছি তার জীবনের গল্প। তিনি বলেছিলেন আমাদের ওপর নাকি বদ্ধ আছে, সব শেষ হয়ে যাবে, কেউ ভালো থাকবে না, সবাই সব হারাবে। তবে কি সত্যি সেই বদ্ধয়া কবুল হয়ে গেছে? 70 বছর আগের ঘটনার কি পুনরাবৃত্তি হতে চলেছে?
প্রীতম স্বাভাবিক কণ্ঠে বলল, এমন কিছুই হতো না ভাই, যদি ওরা শুভ্রে যেত। বিনাশ যদি নেমে আসে তবে শুধু ওদের জন্যই আসবে। ওরা যে বড় পাপী ভাই। প্রেম আর কিছু বলল না। দুই ভাই কথা বলতে বলতে রাস্তা পেরিয়ে নদীর পার অবধি চলে এসেছে। এই তীব্র গরমে নদীর পাড়ের ঠান্ডা হাওয়া ওদের মন প্রাণ শীতল করে দিচ্ছে। ওরা আর একটু সামনে এগিয়ে যেতেই প্রেমের পা থমকে গেল। বুড়কুচকে সামনে তাকালো। চাঁদের আলো স্পষ্ট বোঝা যাচ্ছে বালের উপর কেউ একজন শুয়ে আছে। প্রীতমও ব্যাপারটা খেয়াল করলো। অতঃপর দুই ভাই নিজেদের মধ্যে চাওয়াচাই করলো। তারপর একসঙ্গে ছুটে গেল লোকটার দিকে। প্রীতম কাছে যেতেই থমকে গেল আবিদ। প্রেমও অবাক হয়ে গেল। উদ্বিগ্ন গলায় প্রেম বলল, আবিদ ভাইয়া এভাবে পড়ে আছে কেন মেজো দাদান? প্রীতমও কিছু বুঝতে পারল না। সে আবিদের মাথায় হাত শোধে চমকে উঠল। শরীর ভীষণ উত্তপ্ত, তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে। ওর কোনো হুঁশ নেই। প্রীতম একটু চিন্তিত গলায় বলল, ওর তো অনেক জ্বর, জ্ঞান নেই। প্রেমও চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল, তাহলে এখন কি করবো দাদান? প্রীতম আর দেরি না করে সঙ্গে সঙ্গে হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলল। প্রেম অবাক হয়ে তাকিয়েছিল আবিদের দিকে। প্রীতম বলল, ও বাড়ি থেকে অত দূরে এখানে কেন এসেছে? মেলায় এসেছিল বলে তো মনে হচ্ছে না। যাই হোক, দুই ভাই বিষয়টা নিয়ে বেশি মাথা ঘামালো না। 20 মিনিট পরে অ্যাম্বুলেন্স এসে পৌঁছলো। পিচ ঢালা রাস্তার এক পাশে নদী আর অন্য পাশে মাঠ রাস্তা থেকে কিছুটা নিচে নদী। তাই অ্যাম্বুলেন্সটা রাস্তার এক পাশে এসে দাঁড়ালো। মাঠের শেষ প্রান্তে থাকা কিছু মানুষ অ্যাম্বুলেন্স দেখে অবাক হয়ে গেল। ভেবে নিল হয়তো কেউ অসুস্থ হয়ে পড়েছে। প্রীতম আর প্রেম ধরাধরি করে আবিদকে অ্যাম্বুলেন্সে তুলে দিল। প্রেম বলল, মেজদা তুমি ফিরে যাও, আমি সঙ্গে যাচ্ছি। আর পারলে ভাই আর আব্বু আম্মুকে খবর দিয়ে দাও, ওনারাও হয়তো চিন্তা করছেন। প্রীতম সম্মতি জানালো। মেয়েটা চোখের পলকের দৃষ্টির আড়াল হয়ে গেল। ওরা তিন ভাই আবার ইনায়া চেট্টা আর প্রেরণাদের সঙ্গে হাঁটছিল, কিন্তু রাজ কোনো কথা বলছে না। আর পূর্ণতা তাকে দুই পাশেরও পাত্তা দিচ্ছে না। অরণ্য সমুদ্রের কানে কানে বলল, এইভাবে কনফার্ম সেজদাকে টাইট দেওয়ার জন্য এমন ভাবেই তো চাই। ফিউচারে সার্কাস দেখার জন্য আমার আর তর সইছে না। সমুদ্র ধীরে বলল, আসতে বল, সেজদা শুনলে একা আছাড়ে তোর ভিতরে সবকিছু বাইরে বের করে দেবে। অরণ্য রাজের মুখের দিকে তাকালো। মুখটা বেশ থমথমে, তার প্রচুর হাসি পাচ্ছে। এমন মনে হচ্ছে কেউ তার পেটে কাতি কুতো দিচ্ছে। তবু সে ভয়ে চুপ হয়ে গেল। ঠিক তখনই রাজের ফোনটা বেজে উঠল। রাজ কল রিসিভ করতেই প্রীতম উত্তেজিত গলায় বলল, আবিদ, তোর ব্যাচমেট তো? এ কথা শুনে রাজ অবাক হলো। মেজদা হঠাৎ আবিদের কথা কেন জানতে চাইছে? প্রীতম ধৈর্যহারা হয়ে বলল, তোর ব্যাচমেট হলে আবিদের আব্বুর নাম্বারটা দে। রাজ আরো অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কেন? প্রীতম সংক্ষেপে সব খুলে বলল। রাজ কিছুটা চিন্তিত হয়ে বলল, ঠিক আছে, ওর আব্বুকে আমি ফোনতে জানিয়ে দিচ্ছি। সমুদ্র আর অরণ্য পরস্পরের দিকে তাকালো। রাজ প্রীতমের ফোন কেটে দিয়ে আবিদের আব্বুকে ফোন করে ওর বর্তমান অবস্থা সম্পর্কে জানালো। আবিদ আর রাজ ব্যাচমেট, তারা স্কুল, কলেজ, অনার্স, মাস্টার সব একসঙ্গে করেছে। সমুদ্র জিজ্ঞাসা করলো, কি হয়েছে দাদা? রাজ একটু বিষণ্ণ গলায় সব খুলে বলল। ওদের দুজনের খারাপ লাগলো, কিন্তু মানবতার খাতিরে যতটা সম্ভব তারা যথাসাধ্য করলো। এর বেশি আর কি বা করা যেতে পারে? ওরা আবারও নিজেদের কেনাকাটায় মন দিল। তন্ময় একের পর এক পান্তুয়া, পাটিসাপটা, ক্ষীর কদম ঠেসে ঠুসে মুখে ঢুকিয়ে দিচ্ছে। মুখ ভর্তি খাবারের জন্য দুদিকের গাল ফুলে পাহাড় হয়ে গেছে। অরণ্য তন্ময়ের এই অবস্থা দেখে আফসোসের সুরে বলল, এত খাস না ভাই, পরে দেখা যাবে তোর ওজনের গাড়ির চাকা ফেটে যাবে। তন্ময় এইসব কথা পাত্তা দিল না। সে অদৃশ্য তুলা কানে গুজে নিয়েছে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো সাদাপার পরিণীতা। ওদের একটু পরে এলো প্রীতম। প্রীতম এসে ইনায়ের হাতে কিছু একটা দিল। ইনায়া প্রীতমের চোখের দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, এটা কি? প্রীতমে একইভাবে বলল, এটা তোমার জন্য, পড়ে দেখো। ইনায়া খুশি হলো, লজ্জা পেল। ওরা সবাই এক জায়গায় জড়ো হয়েছে। শুধু প্রিয়তা আর প্রণয়ের কোনো হদিস নেই। ওরা তাদের খোঁজার চেষ্টাও করলো না, নিজের মতো আবারও ঘুরতে শুরু করলো। এদিকে প্রিয়তা আর প্রণয় মেলার অপর প্রান্তে চলে এসেছে। প্রণয়ের হাতে বড় দুটি প্লাস্টিকের ব্যাগ, একটা হাতও ফাঁকা নেই। সে হাত ধরে রেখে বলবে, এত চটফট করিস না। সাজের বেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবার, হাতে তৈরি শাড়ি, গয়না সহ নানান ইউনিক জিনিস পাওয়া যায়। প্রিয়তা ঘুরে ঘুরে যা যা দরকার সব কিনছে, যা দরকার নেই তাও কিনছে। মনে লিখলেই কিনে নিচ্ছে। ফোনে এসব পাগলামি দেখে মনে প্রশান্ত অনুভব করলো। হঠাৎ প্রিয়তার নজর পড়লো একটা পায়েলের উপর। সে ছুটে গিয়ে সেটা হাতে নিল।
ডিজাইনটা খুবই ইউনিক, কালো সুতোয় সাদা কালো পুঁতি বসানো। প্রিয়তা প্রণয়কে দেখিয়ে বলল, এটা কিনে দিন। প্রণয় হেসে সেটাও কিনে দিল। প্রিয়তা ওখানে আরও কিছু প্রসাধনী দেখছিল। ঠিক তখনই প্রণয়ের ফোন বেজে উঠল। সে পলিথিনের ব্যাগগুলো নিচে রেখে ফোন বের করলো। জাভেদ কল করেছে। একবার প্রিয়তার দিকে তাকিয়ে কল রিসিভ করলো। অপাশ থেকে জাভেদ কি বললো শোনা গেল না। প্রণয় প্রিয়তাকে বলল, রক্তজবা, তুই একটু দাঁড়া, আমি ঠিক 1 মিনিটেই ফিরে আসছি, এক পাও নড়বি না। প্রিয়তা হেসে সম্মতি জানালো। প্রণয় একটু দূরে গিয়ে দাঁড়ালো, কিন্তু প্রিয়তাকে চোখের আড়াল করলো না। প্রিয়তার দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। প্রণয়ের মুখে মিশ্র অভিব্যক্তি দেখা যাচ্ছে, কখনো সে রেগে যাচ্ছে, আবার কখনো বাঁকা হেসে উঠছে। প্রিয়তা খুব মনোযোগ দিয়ে একজোড়া অক্সিডাইজ ঝুমকা দেখছিল। হঠাৎই তার ফোনে টুম করে একটা মেসেজ এলো। প্রিয়তা স্ক্রিনে তাকিয়ে দেখলো প্রণীতার মেসেজ। মুকুচকে মেসেজটা ওপেন করতেই তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মেসেজের লাইনের বাক্য এমন ছিল, প্রিয়, পশ্চিম দিকের মাঠের শেষ সীমান্তে তাড়াতাড়ি আয়, আমি ভয়ানক বিপদে পড়েছি, বাঁচা আমায়, আমার ভীষণ ভয় করছে। প্রিয়তার হুঁশ উড়ে গেল। সে তড়িৎ বেগে আশপাশ প্রণয়কে খুঁজলো, কিন্তু কয়েকজন লোকের ভিড় ছাড়া কিছুই নজরে এলো না। ভয়ের আতঙ্কে তার ছোট্ট শরীর কেঁপে উঠল। কি করবে না করবে বুঝতে না পারে সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সবকিছু ফেলে ছুট লাগালো পশ্চিমের দিকে। প্রণয়ের কথা পিছু হঠাৎ কয়েকজন লোক সামনে এসে জটলা পাকিয়ে দেয়। তাদের জন্য আর প্রিয়তাকে দেখা যায় না। প্রণয় দ্রুত ফোন রেখে ছুটে এলো আগের জায়গায়, কিন্তু আশেপাশে প্রিয়তার কোনো চিহ্ন নেই। ব্যাগগুলো যেমন রাখা ছিল ঠিক তেমনই পড়েছে। আতঙ্কে তার গলা শুকিয়ে গেল। পেছনে তাকিয়ে দেখে চারপাশ স্বাভাবিক, জটলা পাকানো লোকগুলোকে আর দেখা যাচ্ছে না। প্রণয়ের হুঁশ হারিয়ে গেল। সে পাগলের মতো এদিক ওদিক খুঁজতে লাগলো। ভয়ের উৎকণ্ঠায় মনে হচ্ছে কেউ তার কলেজাটা ধারালো নখ দিয়ে মুঠো করে চেপে ধরেছে। প্রিয়তা ছুটে চলেছে পশ্চিম দিকে। এদিকে আলো খুব কম। দূর থেকে মেলা ক্ষীণ আলো দেখা যাচ্ছে। আশেপাশে মানুষের নাম নিশানা পর্যন্ত নেই, শুধুমাত্র একটা প্রাইভেট কার পার্ক করে রাখা। আশেপাশে পরিণতার কোনো চিহ্নই নেই, এমনকি একটা মশামাছি পর্যন্ত নেই। উপরন্ত জায়গাটা ঘুটঘুটে অন্ধকার। বিশাল গাছগুলোর ছায়ার কারণে পরিবেশটা আরো ভুতুড়ে দেখাচ্ছে। যাদের ক্ষীণ আলো পর্যন্ত সেই জায়গায় পৌঁছাচ্ছে না। প্রিয়তা এবার ভীষণ ভয় পেয়ে গেল। সে অন্ধকারে ভয় পায়, উত্তেজনায় হিতাহিত জ্ঞান হারিয়েছে। সে এতদূর চলে এসেছে যে এখন আশেপাশে তাকাতেই ভয় লাগছে। শুধু মনে হচ্ছে এখনই ভূত এসে ঘাড় মটকে দেবে। সে আল্লাহর নাম নিয়ে উল্টা ঘুরে দৌড় দিতে যাবে। ঠিক তখনই কেউ ঝড়ের বেগে ছুটে এসে পেছন থেকে কোমর আঁকড়ে ধরে পাশের গাড়ির সাথে চেপে ধরল। আচমকা এহনো কাণ্ডে ঘাবড়ে গেল প্রিয়তা। চোখ মুখ কুচকে ভূত ভূত করে চেঁচিয়ে উঠল। এহনো চেঁচামেচি বোধহয় সামনের ভূতটার উপর কোনো প্রভাব ফেলল না, কিন্তু গাড়ির সঙ্গে মৃদু ধাক্কা খেয়ে প্রিয়তা অনুভব করলো তার কোমর চেপে ধরে কেউ একজন তাকে খুব কাছে টেনে নিল। এতটাই কাছে যে সামনের মানুষটার গরম নিঃশ্বাস প্রশ্বাস প্রিয়তার চোখে মুখে আশ্রে পড়ছে। অন্ধকার এতটাই ঘন যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তবে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তির অবয়ব কিছুটা বোঝা যাচ্ছে। প্রিয়তা পিটপিট করে চোখ খুলে দেখার চেষ্টা করলো। সে দেখলো তার অতি নিকটে দাঁড়িয়ে থাকা ভূত বা ব্যক্তি যাই হোক না কেন সে প্রিয়তার চেয়ে অনেকটাই লম্বা। তার বাহুবন্ধনে থেকে প্রিয়তা অনুভব করলো সে শুধু লম্বাই নয়, বরং অনেকটাই সুদেহী ও বলবান। ভয়ে প্রিয়তার শরীর ঠান্ডা হয়ে গেল। কপালে বিন্দু বিন্দু ঘামের সৃষ্টি হলো। সে মনে মনে আল্লাহর নাম নিয়ে ভাবলো, ভূতের নাম নিতে কি ভূত এসে গেছে? আল্লাহ গো বাঁচাও, এখনই নিশ্চয়ই ঘাড় মোটকে রক্তপান করবে। কিন্তু এই কথা ভাবার সঙ্গেই হঠাৎ তার মনে একটা প্রশ্ন জাগলো, ভূত কি নিঃশ্বাস নেয়? ভয়ে সে মাথা উঁচু করে সামনের ব্যক্তির মুখের দিকে তাকানোর চেষ্টা করলো, কিন্তু চারপাশের ঘন ঘটার অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। আতঙ্কে কয়েকবার শুকনো ঢোক গিলে সে কাঁপতে থাকা হাতটা সামনের মানুষটার বুকের উপর রাখতেই চমকে উঠল। বুঝতে পারলো এটা কোনো ভূত নয়, বরং জলজান্ত মানুষ। কিন্তু সেই ব্যক্তি কোনো কথা বলছে না, আর নাই বা কোনো নড়াচড়া করছে। প্রিয়তার মনে ভয়ে চেকে বসলো। সে কাঁপা গলায় বলল, কে? লোকটি এবারও কোনো উত্তর দিল না। প্রিয়তার মন থেকে ভূতের ভয় উবে গিয়ে অন্য এক আতঙ্ক বুকের ভেতর শেকড় গেড়ে বসতে শুরু করলো। সামনের ব্যক্তিটা কোনো রকম বাক্যলাপ না করে তাদের মধ্যে থাকা সামান্য সেন্টিমিটারের দূরত্ব ঘুচিয়ে দিল। প্রিয়তার দুপাশে হাত রেখে তাকে নিচের বাহুর মধ্যে আবদ্ধ করলো। প্রিয়তার ভয়ে আত্মা বেরিয়ে যাওয়ার উপক্রম। লোকটির বাহুবন্ধনে থেকেই সে তীর করে কাঁপছিল। লোকটি বোধহয় সেটা বুঝতে পারল, কিন্তু কি প্রতিক্রিয়া দিল সেটা অন্ধকারে বোঝা গেল না। প্রিয়তা চোখ বন্ধ করে একবার প্রণয়কে আর একবার আল্লাহকে ডাকছে। লোকটা ঝুঁকে নিজের মুখ প্রিয়তার মুখের কাছাকাছি নিয়ে এলো। অতঃপর হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে প্রিয়তার নরম গাল স্পর্শ করলো। ভয়ে প্রিয়তার কাঁপুনি আরো বেড়ে গেল। এরপর লোকটা একটানে প্রিয়তাকে ঘুরিয়ে দিল। প্রিয়তার পিঠ ঠেকলো লোকটির বুকের কিছুটা নিচে। ভয়ে ছটফট করলেও তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না।
আর সে জানে এখানে চিৎকার দিয়েও কোনো লাভ নেই, কেউ শুনতে পাবে না। প্রিয়তা অনুনয়ের সুরে বলল। প্লিজ আমাকে ছেড়ে দিন। লোকটা এবারও কোনো কথা বলল না। সে নিজের নাক মুখ ডুবিয়ে দিল প্রিয়তার দীঘল কালো কেশরাশিতে। প্রিয়তা ভয়ে চোখ মুখ শক্ত করে বন্ধ করে নিল। প্রাণ ভয় আর মান হারানোর ভয় দুটোই তাকে চেকে ধরেছে। লোকটা প্রাণ ভরে কয়েকটা বড় বড় নিঃশ্বাস নিল। বোধহয় ভীষণ মানসিক শান্তি পেল। সে আবারও কয়েকবার একইভাবে চুলের মাদকীয় সুগন্ধ নিজের ফুসফুসে টেনে নিল। অতঃপর পুনরায় সামনের দিকে ঘুরিয়ে আচমকায় প্রিয়তার ছোট্ট তুলতুলে দেহকানা নিজের প্রশস্ত পুরুষালী বুকে চেপে ধরল। তার এক হাত প্রিয়তার চুলের ভাঁজে আর এক প্রিয়তার পিঠে। পুরুষটির তুলনায় প্রিয়তা নিঃসন্দেহে একটি ছোট্ট পুতুল। এমন অপরিচিত লোকের অযাচিত স্পর্শে প্রিয়তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। ভয়গুলা শুকিয়ে কাট। সে খুব করে প্রণয়কে স্মরণ করছে। ছোট থেকে বড় হওয়া অবধি প্রণয় তো তাকে কোনো বিপদেই পড়তে দেয়নি। ডিমের খোলসের মতো আবরণ দিয়ে আগলে রেখেছে সর্বক্ষণ। সে মনে মনে বলল, প্লিজ প্রণয় ভাই আসুন আপনি প্লিজ। সেবা ছটফট করতে শুরু করলো। লোকটা প্রিয়তাকে আরেকটু আষ্টে পিষ্টে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। প্রিয়তার মাথা ঘিরে ঠেকলো একদম লোকটার বুক বরাবর। প্রিয়তার নাকে ছুটে এলো তীব্র ম্যানলি পারফিউমের গাঢ় সুঘ্রাণ। না কেবল পারফিউমের ঘ্রাণ নয়, পারফিউমের ঘ্রাণের সাথে ঘরমেক্ত পুরুষালী দেহের গন্ধ মিশে এক অন্যরকম মাদকীয় সুবাসের সৃষ্টি করেছে, যা প্রিয়তার নাক দিয়ে ঢুকে সোজা মস্তিষ্কের সকল সিস্টেম গুলিয়ে দিচ্ছে। প্রিয়তা লোকটির ঠেলা ধাক্কা দিতে দিতে কান্না মিশ্রিত গলায় বলল, কে আপনি? প্লিজ ছাড়ুন আমাকে, কে আপনি? কিন্তু সব কথা বোধহয় লোকটির কান পর্যন্ত পৌঁছালো না। সে প্রিয়তাকে এক চুলো ছাড়ল না, বরং মাথা নিচু করে কপালে চুমু দিয়ে আরো নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। ভাবখানা এমন যেন হাজার বছরের পিপাসিত ব্যক্তি পানির সন্ধান পেয়েছে। লোকটা ভাবল, এই মেয়েটা কি জানে তাকে একটু ছুঁয়ে দেওয়ার জন্য আমার বুকটা কতখানি পুড়ে? এই মেয়েটি কি বোঝে? না, বোঝে না। লোকটার এমন অদ্ভুত আচরণে প্রিয়তা বিস্মিত, আতঙ্কিত। সে কিছুই বুঝতে পারছে না। সে তো কেবল এটুকুই টের পাচ্ছে, একটা অপরিচিত লোকের দেহের সঙ্গে সে চিপকে আছে। এটা ভাবতে গায়ে কাঁটা দিয়ে উঠছে। সে একটু জোরেই বলল, ছাড়ুন আমাকে। প্রিয়তার এমন ছটফটানিতে লোকটা মনে হলো খানিকটা বিরক্ত হলো। সে তো তার জানকে গভীরভাবে অনুভব করছে। সেটাও কি এই মেয়েটা সহ্য হয় না? সে এবার প্রিয়তার দুবাহু চেপে ধরল, কিন্তু প্রিয়তা শান্ত হলো না। আগের মতোই মুচমুচ করে যাচ্ছিল। লোকটা এবার মাথা নিচু করে মুখটা প্রিয়তার গলার কাছে নামিয়ে আনলো। ঘোর লাগা অসহায় কণ্ঠে ফিসফিস করে বলল, সুইটহার্ট, ডোন্ট পুল অ্যাওয়ে, কাম ক্লোজার মাই লাভ, লেট মি ফিল ইউ, নট জাস্ট ইন মাই আর্মস বাট ইন মাই সোল, উইথিন এভরি হার্টবিট, এভরি ব্রেথ and every lingering touch. Don't let anything steal this moment. Let me drown in you completely and endlessly. এমন ভয়ঙ্কর কণ্ঠস্বর শুনে প্রিয়তার দেহের সকল রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেল। শরীর প্রতিটি অঙ্গে কাঁপুনি ধরে গেল। ভয় ছড়িয়ে পড়ল তার রন্ধ্রে রন্ধ্রে। লোকটার বলা কথাগুলো তার কানে বাজছে। লোকটার কথা বলার তালে তালে তার হিমশীতল ছোট ঠোঁট অনবরত প্রিয়তার গলা স্পর্শ করে যাচ্ছে। সে আরো বেশি ছটফটিয়ে উঠল। ছাড়ানোর জন্য কান্না মিশ্রিত কণ্ঠে বলল, কে আপনি? প্লিজ ছেড়ে দিন আমাকে, যেতে দিন প্লিজ। কিন্তু প্রিয়তার মতো ছোট্ট বিড়াল ছানাকে সামর্থ্যবান পুরুষের সঙ্গে দেহের বলে পারবে? লোকটা প্রিয়তার নড়াচড়া থামাতে আরো নিজেকে সঙ্গে আরো নিভৃতে মিশিয়ে নিল। মেয়েটা যেখানে একটু শক্ত করে ধরতে যাচ্ছে সেখানটাই ডেবে যাচ্ছে। কি জ্বালা! শুদ্ধ হাসলো, মনে মনে বলল, মোমের পুতুল। অথচ মোমের পুতুলটা কি একদিনে হয়নি? কেউ তার সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আদর যত্নে ছোট থেকে বড় করছে, আর সে কিনা এত সহজেই নিয়ে নিতে চায়। শুদ্ধ প্রিয়তাকে জড়িয়ে ধরে সুখের নিঃশ্বাস ফেলে বলল, তীব্র বিচ্ছেদের দহনে পুড়িয়েছে আমায় 12টা বছর। একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি, একটা সেকেন্ডও স্বস্তির নিঃশ্বাস নিতে পারিনি। একটুখানি দেখার জন্য চাতকের মতো ছটফট করেছি, তীব্র অসহায়তায় জ্বলে মরেছি। আর এত কষ্টের পর একটুখানি স্বস্তি চাইছি, সেটাও তোমার সহ্য হচ্ছে না। কিন্তু কোনো ব্যাপার না, একবার যদি তোমাকে আমার করতে পারি তখন সব পুষিয়ে নেব। আমি আবার কারো ধার দেনা রাখি না।
কিছু একটা মনে পড়তে শুদ্ধ কেমন যেন গলা শুকিয়ে এলো। সে চোখ বন্ধ করে প্রণয়ের উদ্দেশ্যে বলল, আমাকে ক্ষমা করে দিস তোকে তোর রক্ত জবার থেকে আলাদা করে দেওয়ার জন্য। আমি জানি তুই ওকে কতটা ভালোবাসিস, কিন্তু আমার কিছুই করার নেই। আমাকে এ তো বাঁচতে হবে। সে গভীর ভালোবাসায় প্রিয়তার নাকের ডাগায় চুমু খেয়ে মনে মনে বলল, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত নিঃশ্বাস নিতে পারি না সুইটহার্ট। গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকি। আমার বেঁচে থাকার মূলধন তুমি, তাহলে তোমাকে কিভাবে অন্যের হতে দিই? এই আবদ্ধ চৌধুরী কখনোই তোমাকে অন্যের হতে দেবে না। এই শুদ্ধ চৌধুরীর নিঃশ্বাস যতদিন চলবে তুমি শুধু আমার। তুমি চাও বা না চাও, তোমাকে আমার হয়েই থাকতে হবে। যদি অন্যের হতে চাও তবে তোমাকে আমার হাতে মরতে হবে, না হলে আমাকে তোমার নিজের হাতে শেষ করতে হবে। আমার নিঃশ্বাস চলছে না, তুমি অন্য কারো নও। পৃথিবীর কেউ এই শুদ্ধ চৌধুরীকে মারার ক্ষমতা রাখে না। তবে যদি তুমি চাও, তাহলে আমি হাসতে হাসতে বুক পেতে দেব তোমার জন্য। প্রিয়তা ফুপিয়ে কাঁদছে। তার শক্তির সামনের ব্যক্তিকে এক চুল পরিমাণ নাড়াতেও সামর্থ্য হয়নি। তাই অসহায় সে। তার কান্না ছাড়া আর কোনো গতি নেই। প্রিয়তার কান্না শুনে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। বুকের বাঁধন একটু হালকা করলো। অন্ধকারে যদিও কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তার সুইট হার্টকে অনুভব করতে পারছে সে। দুহাতের আজলায় প্রিয়তার মুখ তুলে নিয়ে, চোখের ভারী পল্লবের সময় নিয়ে নিজের ঠোঁট ছুঁয়ে দিল। তারপর কপালে ভালোবাসার গভীর স্পর্শ এঁকে দিয়ে কপালে কপাল ঠেকিয়ে গভীর হাসকি টোনে বলল, সুইটহার্ট, কাঁদছো কেন? এখনো তো কিছুই করলাম না, এতটুকুতেই কেঁদে দিলে? তাহলে পরে যখন তোমাকে ভালোবাসার সাগরে চুবানি দেব, তখন তোমাকে খুঁজে পাবো তো? প্রথমবারই হারিয়ে যাবে না তো? অপরিচিত লোকের এমন লাগাম ছাড়া কথা শুনে প্রিয়তার কান্না আপনা আপনি বন্ধ হয়ে গেল। মুখ হাওয়া হয়ে গেল তার। মনে মনে বলল, ছি, কি কথাবার্তা ছিরি। কিন্তু মুখে কিছু বলতে পারল না। বেশ কিছুক্ষণ চুপ থেকে বুকে কিছুটা সাহস সঞ্চয় করে কাপা গলায় প্রশ্ন ছুড়ল, কে 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 আপনি? আমাকে ধরে রেখেছেন কেন? শুদ্ধ ঠোঁট কামড়ে হাসলো। মাথা নিচু করে প্রিয়তার গলায় নিজের ঠোঁট চেপে ধরল। সাথে সাথেই প্রিয়তার প্রশ্নবাণ থেমে গেল। অজানা কম্পন ছড়িয়ে পড়ল সারা দেহে। সে শুদ্ধের মাথা চুল টেনে ধরল, কিন্তু ছাড়তে পারল না। যেন অদৃশ্য চুম্বকীয় আকর্ষণ। প্র্যাকটিক্যালি কোনো রকম সম্পর্ক ছাড়াই কোনো অপরিচিত ব্যক্তির কাছ থেকে এমন স্পর্শ কাম্য নয়। এটাকে বেড টাচ বলে। প্রিয়তার চোখে পানি চলে এলো। প্রিয়তা গভীর নিঃশ্বাস নিয়ে করুণ কণ্ঠে বলল, প্লিজ দয়া করে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। শুদ্ধ এক হাতে প্রিয়তার পাশের দেয়ালে রেখে অন্য হাত দিয়ে প্রিয়তার নরম গলায় কিছুক্ষণ স্লাইড করলো। তারপর সেখানে গভীর ভালোবাসার চিহ্ন এঁকে দিল। কানের কাছে মুখ নিয়ে গভীর স্বরে বলল, আমি না চাইলে তুমি কোথাও যেতে পারবে না সুইটহার্ট। প্রিয়তা বুঝলো সে বিশাল বিপদে পড়ে গেছে। চোখ বন্ধ করে মনে মনে বলল, প্রণয় ভাই, বাঁচান আমাকে। সে কাপা গলায় শুদ্ধকে মিনতি করলো, দয়া করে এভাবে ছোবেন না প্লিজ, আমার খারাপ লাগছে। শুদ্ধর মনে হয় কথাটা মোটেও পছন্দ হয়নি। মুহূর্তেই তার মস্তিষ্কে হলহল করে রাগ ছড়িয়ে পড়ল। সে আচমকা শক্ত করে প্রিয়তার বাহু চেপে ধরল। হয়তো তার চোখ মুখও ভয়ঙ্কর হয়ে গেছে, কিন্তু অন্ধকারের জন্য সেটা বোঝা গেল না। সে মুখটা প্রিয়তার আরো কাছে এনে দাঁতে দাঁত চেপে পড়ল। আমার স্পর্শে তোর খারাপ লাগে? এত জোরে চেপে ধরায় প্রিয়তা ভীষণ ব্যথা পাচ্ছে। কিছুক্ষণ আগেও যে লোকটা আদরের সুরে কথা বলছিল, সে এখন চেপে ধরে ব্যথা দিচ্ছে। শুদ্ধ আবার চিবিয়ে চিবিয়ে বলল, কত বড় কলিজা তোর! আমার স্পর্শ তোর ভালো লাগে না? আমার যখন একটা বিবাহিত পুরুষের সঙ্গে ঢলাঢলি করিস, তখন তোর খারাপ লাগে না, তাই না? কি হলো, কথা বল, চুপ করে আছিস কেন? জোর গলায় ধমক দিয়ে কথাগুলো বলল শুদ্ধ। এত নোংরা নোংরা কথা শুনে ঘৃণায় প্রিয়তার গা গুলিয়ে উঠল। লোকটার স্পর্শে ঘৃণা না লাগলেও তার বিষাক্ত কথায় তীব্র ঘৃণায় প্রিয়তার ছোট্ট মন বিষিয়ে উঠল। কই, পোনাই ভাই তো তার সাথে কোনোদিন এভাবে কথা বলেননি। সে যত বড়ই অন্যায় করুক না কেন, সবসময় আদর করে বুঝিয়েছেন। প্রিয়তার কান্নার বাঁধ ভাঙল। সে কাঁদতে কাঁদতে বলল, আমার খুব ভয় করছে, প্লিজ আমাকে প্রণয় ভাইয়ের কাছে যেতে দিন, প্লিজ আমাকে যেতে দিন। শুদ্ধ অল্পতেই রেগে যায়। আর তার সুইট হার্ট কিনা বলছে তার ছোঁয়া নাকি ভালো লাগে না। রাগে চলতে থাকা শুদ্ধের মাথায় এবার প্রণয়ের নাম শুনে পুরোপুরি খারাপ হয়ে গেল। তার রাগের পারদ গলিত লাভার ন্যায় উত্তাপ ছড়াতে লাগলো। সে ভুলভাল কিছু করতে চায় না, তাই দাঁতে দাঁত পিষে রাগটা হজম করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই স্বাভাবিক হতে পারছে না। লোকটার এমন আচরণে ভয়ে প্রিয়তার দেহে কাঁপন ধরে গেল।
শুদ্ধ স্পষ্ট সে কম্পন অনুভব করলো। তারপর আর 1 সেকেন্ডও দেরি না করে প্রিয়তাকে পাজা কোলে তুলে নিল। ভয়ে লাফিয়ে উঠল প্রিয়তা। এলোপাতাড়ি ঘুষি দিতে লাগলো শুদ্ধের বুকে, কিন্তু তাতে কোনো কাজ হলো না। শুদ্ধ গাড়ির ব্যাকসিটের দরজা খুলে প্রিয়তাকে ভেতরে ছুঁড়ে মারল। নিজের অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবে প্রিয়তার প্রাণটা ধরফরিয়ে উঠল। দম যেন গলার কাছে আটকে গেল। সে মুখ চেপে ধরে জোরে কেঁদে উঠল। গাড়ির সামনে সিটে জ্বলতে থাকা টিমটিমে ঝাপসা আলোর কিছুটা ব্যাকসিটে এসে পড়ছে, তবে সিটের উপরটাই শুধু দৃশ্যমান, বাকি সব অন্ধকারে ডুবে আছে। প্রিয়তার মনে হলো এই অন্ধকারের মতোই তার জীবনে ঘন অন্ধকার নেমে আসতে চলেছে। শুদ্ধ গাড়ির ভেতর ঢুকে দরজা লক করে দিল। প্রিয়তা মুখ তুলে লোকটার দিকে তাকানোরও সাহস পাচ্ছে না। শুধু কয়েক পলক প্রিয়তার ক্রন্দনে রক্তিম মুখশ্রীতে নজর বুলালো। তার মনটা একটু নরম হতে চাইল, কিন্তু প্রিয়তার বলা কথাগুলো মনে আসতেই রাগ আবার মাথায় চড়ে বসলো। সে প্রিয়তার ডান হাত ধরে নিচের দিকে হ্যাঁচকা টান দিল। আচমকে এমন টান লাগলো যে প্রিয়তা টাল সামলাতে না পেরে বসা থেকে সামনের দিকে ছিটকে এসে ঝড়ের বেগে শুদ্ধের বুকের উপর আছড়ে পড়ল। পুনরায় তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে চোখ বুঝল শুদ্ধ। রাগটা শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। সে মোটেও চায় না মেয়েটার সঙ্গে উল্টো পাল্টা কিছু করে বসতে। এমনিতেই মেয়েটার স্পর্শ শুদ্ধ শরীরের রক্ত প্রবাহে ড্রাগের নেশার মতো আসক্তি জাগিয়ে তুলছে, মনে নিষিদ্ধ ইচ্ছার জন্ম নিচ্ছে। শুদ্ধ ভীষণ চরিত্রবান পুরুষ, প্রিয়তা ছাড়া অন্য কোনো নারীর দিকে প্রয়োজন ব্যতীত তাকিয়েছে বলে তো মনে পড়ে না। এই যে তুহিনা শুদ্ধর ভালোবাসা পাওয়ার জন্য তার জীবন অতিষ্ঠ করে তুলেছে, তবুও বিরক্তির দৃষ্টি ছাড়া অন্য কোনো দৃষ্টিতে তাকিয়েছে বলে মনে পড়ে না। সে কেবলমাত্র তার সুইটহার্ট প্রিয়তাতেই আসক্ত। আর এই মেয়েটার সবকিছুই শুদ্ধর বড্ড প্রিয়, তাই তার প্রিয় নারীর উপস্থিতি কিংবা স্পর্শ তার মন ও শরীরে অদ্ভুত এক নেশা ছড়িয়ে দিচ্ছে। শরীরের রক্তকণিকায় হরমোনগুলো দ্রুত বেগে দাপিয়ে বেড়াচ্ছে। নিজেকে ঠান্ডা করা প্রয়োজন, একটু মানসিক স্বস্তির দরকার, যা শুধুমাত্র এই মেয়েটার থেকেই মিলবে। শুধু হঠাৎই প্রিয়তাকে জড়িয়ে ধরে ক্রুদ্ধ গলায় বলল, শোনো মেয়ে, আমি নায়ক নই, আমি ভিলেন। আমি মোটেও ভালো মানুষ নই, আমি নিকৃষ্ট, আমি জঘন্য, আমি অত্যন্ত খারাপ মানুষ। তুমি পবিত্র, আমি পাপী, তবুও তোমাকে আমার হয়েই থাকতে হবে। তুমি আমার, শুধুই আমার। আজকের পর যদি তোমাকে অন্য কারো পিছনে ঘুরতে দেখি তো মেরে হাত পা খুলে হাতে ধরিয়ে দেব। লোকটার কথা শুনে প্রিয়তা আশ্চর্যের স্বপ্ন আকাশে। বলে কি এই লোক? সে অনেক চেষ্টা করে শুদ্ধকে সরাতে পারল না। শেষমেশ বাধ্য হয়ে নিজের দাঁতের ব্যবহার করলো। শুদ্ধ এক চুলও নড়তে দিচ্ছে না। সে কোনোভাবে শুদ্ধের গায়ে কামড় দেওয়ার চেষ্টা করছে, কিন্তু কিছুতেই মাংস খুঁজে পাচ্ছে না। কারণ শুদ্ধ স্কিন টাইট ব্ল্যাক টি শার্টের উপর ব্র্যান্ডেড ব্ল্যাক লেদার জ্যাকেট পরছে। প্রিয়তা আর দুবার চেষ্টা করেও মাংসের নাগাল না পেয়ে নিরাশ হলো। শুদ্ধ এসব বুঝতে পেরে ভুরু কোঁচকাল, তারপর ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটিয়ে তুলল। প্রিয়তা দুহাত নিজের হাতে মুঠো ধরে রেখে অন্য হাত দিয়ে শরীর থেকে জ্যাকেটটা টেনে খুলে পাশের সিটে ছুঁড়ে মারল। তারপর আগের মতোই আবার ওকে নিবিড়ভাবে বাহুবন্ধনে বদ্ধ করলো। কানের কাছে মুখ নিয়ে মাদকীয় কণ্ঠে বলল, নাও ইট মি। প্রিয়তা হতভাগ, মনে মনে ভাবল, লোকটা কি বোকা নাকি? কিন্তু লোকটা বোকা হলেও প্রিয়তা মোটেও বোকা নয়। সে সুযোগের সদ্ব্যবহার করলো। তার দুই হাতে ধারালো নখ বসিয়ে দিল শুদ্ধর পেটে। ধারালো নখ সহজে টি শার্ট বেঁধে চামড়া পর্যন্ত পৌঁছে গেল। শুদ্ধ হাসলো। এতটা জোরে আশ্রানোতেও কাজ হলো না দেখে প্রিয়তা বিরক্ত হলো, কিন্তু হাল ছাড়লো না। এবার সে বড় একটা হাঁ করে শুদ্ধর বুকের বাঁ পাশের মাংসে কামড়ে ধরলো। বাইট ফোর্সটা হয়তো একটু বেশিই ছিল। শুদ্ধ দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো। ভারসাম্য বজায় রাখতে সে প্রিয়তাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। বাঁধন শিথিল হওয়ার বদলে আরো দৃঢ় হতে দেখে অবাক হলো প্রিয়তা। অবাকতা ধরে রেখেই ভাবলো, কেউ এতটা ব্যথা কিভাবে সহ্য করতে পারে। যাই হোক, তার প্ল্যান সফল হলো না, কিন্তু লোকটা অনেক ব্যথা পাচ্ছে দেখে প্রিয়তার একটু মায়া হলো। আর কিছুক্ষণ কামড়ে রাখলে হয়তো মাংস উঠে আসবে, তাই ছেড়ে দিল। শুদ্ধ এবার ঠোঁট কামড়ে হাসলো। কয়েকটা গভীর শ্বাস নিয়ে ব্যথাটা হজম করে নিল। তারপর প্রিয়তার গলার কাছে মুখ এনে গভীর শ্বাস নিয়ে বলল, উফ সুইটহার্ট, এভাবে আঁচড়ালে কামড়ালে আমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারবো না। তোমার যেমন আমাকে খেতে ইচ্ছে করছে, আমারও তোমাকে খেতে ইচ্ছে করছে। কিন্তু সুইটহার্ট, বিশ্বাস করো, আমি ভীষণ ভদ্র ছেলে। বিয়ের আগে পাশর টাসর সারার কোনো ধান্দা নেই আমার। তবে তুমি যদি চাও সেটা অন্য ব্যাপার। অমন অশালীন কথাবার্তা শুনে প্রিয়তা প্রায় বেহুশ হওয়ার উপক্রম। মনে মনে বলল, ছি, কি কথাবার্তা ছিরি। লোকটাকে এখন ভীষণ ভয় করছে প্রিয়তার।
সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টে ফেলছে লোকটা। সত্যি তার সাথে উল্টাপাল্টা কিছু করে দেবে না তো? আতঙ্কে সে মনে প্রাণে ডাকছে প্রণয়কে। প্রিয়তা মনে মনে বলল, প্রণয়, আপনি তো আমাকে সব সময় বিপদ থেকে রক্ষা করেছেন, প্লিজ এবারও আমাকে এই লোকটার হাত থেকে বাঁচান। ভাবতে ভাবতেই তার চোখ পানিতে ঝাপসা হয়ে গেল। শুদ্ধ মনে হয় একটু দয়া হলো, সে প্রিয়তাকে ছেড়ে দিল। প্রিয়তা মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্ধকারে হাঁটতে গাড়ির দরজায় হাত রাখতে তার উপর ভারী কিছু অনুভব করলো। শুদ্ধ শক্ত করে জড়িয়ে ধরে প্রিয়তার বুকের কাছে মাথা রাখলো। প্রিয়তা আতঙ্কে লাফিয়ে উঠল, কাপা গলায় বলল, কি করছেন? শুদ্ধ কণ্ঠ শীতল। সে জড়ানো গলায় ধীরে ধীরে বলল,